বছরের পর বছর ইরানের ভেতরে বসে হামলার পরিকল্পনা করেছে মোসাদ, সাহায্য করেছে খোদ ইরানিরা। কেন টের পায়নি খামেনির দেশ? ভয়ঙ্কর প্রতিশোধের পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর ব্যাপক সংঘাতে জ্বলছে পুড়ছে ইরান ও ইসরায়েল। বড় আঞ্চলিক সংঘাতের শঙ্কা। পুরো মুসলিম বিশ্ব ইরানের পাশে রয়েছে ঘোষণা সৌদি যুবরাজের। বরাবরের মতো এটি কি শুধুই লোক দেখানো, ফাঁকা আওয়াজ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দিন বা মাস নয়, বরং বছরের পর বছর ধরে ইরানের ভেতরে বসে এই দেশটিতে হামলার পরিকল্পনা করেছে শত্রু ইসরায়েল। শুধু তাই নয়, আরও ভয়ঙ্কর তথ্য হলো এই সময়ে ইরানের ভেতরে অস্ত্র, ড্রোন, কমান্ডো, এমনকি রিমোট কন্ট্রোল মেশিন গান ঢুকিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তেহরানের কাছেই তারা গড়ে তোলে ড্রোন ঘাঁটি। ইরানকে পরিণত করেছে তাদের খেলার মাঠে। আর এসব কাজে মোসাদকে সহায়তা করেছে খোদ ইরানিরাই। অথচ ইরান ঘুণাক্ষরেও টের পায়নি ঘরের ভেতরেই বসে আছে শত্রু, আর আপন মানুষেরাই করেছে বিশ্বাসঘাতকতা। এমন অবস্থায় প্রশ্ন হলো, ইরান কেন জানতে পারেনি এত বড় তথ্য? কেন বুঝতে পারেনি ইরানের ভেতরে বসেই তার পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে মোসাদ? কেন টের পায়নি নিজ লোকের বিশ্বাসঘাতকতা? কি করছে তাদের গোয়েন্দারা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। তেহরানের বুকের ভেতরেই ছিল মোসাদের ঘাঁটি। বিপদ আসার আগে কিছুই টের পায়নি ইরান। গভীর রাতে দেশটির আকাশ ছিন্ন ভিন্ন করে ঢুকে পড়ে ইসরায়েলের শত শত যুদ্ধবিমান। ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ফেলা হয় ৩৩০টিরও বেশি বোমা। এমন ব্যাপক অভিযান হুট করে হয়নি। এর জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। গোপনে ইরানে ঢুকানো হয়েছে মোসাদের দুর্ধর্ষ স্পাই ইউনিট, গড়ে তোলা হয়েছে মিলিটারি ড্রোনের ঘাঁটি। কমান্ডের অপেক্ষায় প্রস্তুত ছিল বোমাবাহী যানবাহন, স্নাইপার সিস্টেম, রিমোট কন্ট্রোল মেশিন গান সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। খামেনির এলিট ফোর্স কি জানত তাদের ঘরেই ঘাঁটি গেড়েছে ইসরায়েল? মোসাদের পক্ষে কাজ করছে ইরানি নাগরিকদের একটি বড় অংশ। সেটা কি সত্যিই টের পায়নি ইরানের গোয়েন্দারা? ইরানের জনগণের ভেতরে ছড়িয়ে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক। মোসাদ জানত কোন রাস্তায় সেনা চলাচল হয়, কোন সরকারি ভবনে কারা থাকেন, শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের বসবাস কোথায় এবং কোন এলাকায় প্রতিরক্ষা সবচেয়ে দুর্বল। এসব তথ্য বহু মাস ধরে জড়ো করা হয় মাঠ পর্যায়ের এজেন্টদের মাধ্যমে, যাদের অনেকেই ইরানের নাগরিক। এবারের অভিযানের আগে ইসরায়েলি গোয়েন্দারা অকেজো করে দেয় ইরানি ডিফেন্স সিস্টেম। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আশেপাশে বসানো হয় মোসাদের সমরাস্ত্র। এগুলোই শেষ পর্যন্ত ব্যর্থ করে দেয় ইরানের তাৎক্ষণিক জবাব দেওয়ার ক্ষমতা। তেহরানে তৎপর থাকা মোসাদ কমান্ডো ইউনিটের হাতে ধ্বংস হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার, সারফেস টু এয়ার মিসাইলের মতো অনেক অস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র, রাডার ইউনিট, গোপন সামরিক ঘাঁটি, এমনকি সরকারের টেবিলেও এখন মোসাদের ছায়া। ২০১৮ সালে ইরানের কেন্দ্রস্থল থেকে পরমাণু নথির বিশাল এক আর্কাইভ চুরি করে নিয়ে যায় ইসরায়েল। অথচ খোয়া যাওয়ার বিষয়টি অনেক পরে টের পায় ইরানি কর্তৃপক্ষ। ২০২০ সালে তেহরানের ভেতরে বুলেট প্রুফ গাড়িতে থাকা অবস্থায় দেশটির প্রধান পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যা করে মোসাদ। তেহরানের ধারণা ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে রিমোট কন্ট্রোল বোমা বা মেশিন গান ব্যবহার করে আরও অন্তত ৫ জন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। একের পর এক পরমাণু বিশেষজ্ঞ হত্যার মাধ্যমে তেহরানের পারমাণবিক বোমা তৈরির চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে ইসরায়েল। এবার তেহরানে প্রথমবার হামলা শেষে নিরাপদে ফিরে যায় সবকটি ইসরায়েলি যুদ্ধবিমান। পুরো অপারেশনে তাদের পথ দেখায় আগে থেকে মোসাদের বসানো গোয়েন্দা কোড, মানচিত্র আর স্পাই ক্যামেরা। ইসরায়েল কখনো ইরানের পরমাণু উপাদানের ভাণ্ডার খুঁজে পাবে না, সম্প্রতি এমন দাবি করেছিলেন ইরানি শীর্ষ কর্মকর্তা ফারিদুন আব্বাসি। অথচ সেই আব্বাসিকেই হত্যা করা হয়েছে একেবারে তেহরানের ভেতরেই। কয়েক মাস আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোপন গেস্ট হাউসে মোসাদের গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়া। ইরানকে বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে শেষ করছে ইসরায়েল। দেশটির সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোতেও ঢুকে পড়েছে নেতানিয়াহুর গোয়েন্দারা।
খামেনির শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা থেকে শুরু করে দেশটির পারমাণবিক স্থাপনায় নাশকতা, সব ক্ষেত্রেই ইসরায়েল দেখিয়ে দিচ্ছে গভীর চক্রান্ত আর ছায়াযুদ্ধে তারা অনেক এগিয়ে। অভ্যন্তরীণ সংকট, প্রশাসনিক ও ধর্মীয় কঠোরতা সহ বিভিন্ন কারণে ইরানিদের একটি অংশ মোসাদের কাছে তথ্য পাচার করে এবং তাদের দেয় অকুণ্ঠ সমর্থন। দেশটিতে ছড়িয়ে পড়া ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা নেটওয়ার্কের কার্যক্রম দমাতে না পারলে অচিরেই আরও কঠিন বিপদে পড়বে ইরান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশের নেতারা। ফলে টানা তৃতীয় দিনের মতো চলছে পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘাত। গেল 24 ঘন্টায় ব্যালিস্টিক মিসাইল সহ ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বাট ইয়াম শহর। এতে এ পর্যন্ত 13 ইসরায়েলি নিহত হয়েছে, আহত 400-র কাছাকাছি। ইসরায়েলের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 2টি তেল ও একটি গ্যাস ক্ষেত্র সহ বহু স্থাপনা। ইরানের পাশে অবস্থান নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এমন পরিস্থিতিতে পরমাণু যুদ্ধের পাশাপাশি বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। রাত নামলেই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান ও ইসরায়েলের আকাশ। দফায় দফায় বৃষ্টির মতো মিসাইল হামলায় কেঁপে উঠছে দুই দেশ। থামা তো দূরে থাক, বরং সময়ের সাথে সাথে আরো তীব্র হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা, সংঘাত। তৃতীয় দিনের মতো রবিবারও প্রতিশোধের নেশায় ঝাঁপিয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের বাহিনী। রবিবার দিনভর থেমে থেমে ব্যালিস্টিক মিসাইল সহ ইসরায়েলের মাটিতে 200-র বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর সন্ধ্যা নামার সাথে সাথে হামলা আরও তীব্র করেছে ইরান। এতে নিহত হয়েছে 13 জনেরও বেশি ইসরায়েলি, আহতের সংখ্যা 400-র কাছাকাছি। মাটির সাথে মিশে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বাটিয়াম শহরের বহু স্থাপনা। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকার শঙ্কা করা হচ্ছে। ভয়ে লাখো ইসরায়েলি আশ্রয় নিয়েছে মাটির নিচে বাংকারে। রবিবার বাংকার থেকে বেরিয়ে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি হিসেবেও উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনিদের রক্তের নেশায় উন্মাদ নেতানিয়াহু এবার নেমেছেন ইরানিদের রক্ত পান করতে। তাই ইরানের প্রতিটি কোনায় কোনায় আঘাতের হুমকি দিয়ে চালিয়ে যাচ্ছেন ক্ষেপণাস্ত্র হামলা। অন্যান্য দিনের মতো রবিবার সকাল থেকে চলা হামলা আরো জোরালো হয়েছে এদিন সন্ধ্যা নামার পরপরই। রাতের অন্ধকার ভেদ করে চলছে তীব্র হামলা। ইসরায়েলের ভয়াবহ মিসাইলের আঘাতে জ্বলছে ইরানের 2টি বড় তেল ক্ষেত্র। সাহারান তেল ভান্ডারে আগুনে পুড়ে গেছে 11টি তেলের ট্যাঙ্ক। পুড়ছে ইরানে থাকা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স, যার মালিকানা যৌথভাবে ইরান ও কাতারের। হামলার কারণে গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে ইরান কর্তৃপক্ষ। দুই দেশের সংঘাতের কারণে এরই মধ্যে বিশ্বে বেড়েছে তেলের দাম, আর এবার গ্যাসের দামও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা উন্নয়ন ইউনিট ও পারমাণবিক স্থাপনা সহ গেল 3 দিনে দেশটির অন্তত 170টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক হামলা হয়েছে তেহরানের বেসামরিক এলাকাগুলোতেও। এতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের শাহরাক ই গারব ও সাদাত আবাদ এলাকায় বিকট আকারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এ পর্যন্ত 78 ইরানের মৃত্যুর খবর জানিয়েছে দেশটি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আরো কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আঞ্চলিক দেশগুলোকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত আরব বিশ্ব নিশ্চুপ থাকলেও সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে দেশটির সমর্থক গোষ্ঠী ইয়েমেনের হুতিরা। তারা এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ও মিসাইল হামলা চালিয়েছে। ফলে দিন দিন ঘোলাটে ও নাজুক হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এতে করে পরমাণু যুদ্ধের পাশাপাশি বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পুরো মুসলিম বিশ্ব ইরানের পাশে রয়েছে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে এমন প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরান ও সৌদি আরব একসাথে কাজ করলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। প্রশ্ন উঠেছে, ইরানের পাশে থাকার এই প্রতিশ্রুতি কি বরাবরের মতোই শুধুই মুখের কথা?
ইসরায়েলকে থামাতে বাস্তবে কোনো পদক্ষেপ নেবে কি সৌদি সহ আরব বিশ্ব? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের প্রতিক্রিয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোন আলাপ হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। এ সময় ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেন, আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে আপনার পাশে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনা নিউজের বরাতে জানা গেছে, গত শনিবার 14 জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ফোন আলাপ হয়। এই সময় এমবিএস বলেন, সৌদি আরব বিশ্বাস করে যে ইরান বিচক্ষণতার সাথে কাজ করে তেল আবিবের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে। তিনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আরও বলেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে, পাশাপাশি আন্তর্জাতিক আইন ও বিধিমালার লঙ্ঘনও ঘটিয়েছে। এছাড়া ইসরায়েলের এই আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকেও ব্যাহত করে দিয়েছে। এমবিএস আরও বলেন, সৌদি আরব মনে করে যে ইসরায়েলি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে চাইছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। এমবিএস এ সময় ইরানি জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এদিকে অপর পাশ থেকে পেজেশকিয়ান বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তবে প্রতিবারই ইসরায়েল তার সেই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ইরান ও সৌদি আরব যদি একত্রে কাজ করে তবে তারা এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে পারবে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও ফোন আলাপ হয় এমবিএসের। এ সময় তিনি ইরানে ইসরায়েলের হামলার পর পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইসরায়েলি বাহিনী যখন ইরানের অভ্যন্তরে হামলা চালানো শুরু করে, তখন প্রাথমিক পর্যায়ের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়। এছাড়া ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারাও এই হামলার মূল টার্গেট ছিলেন। তেহরানের তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক খাতে কর্মরত বিজ্ঞানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। ইফাত জাহান, বাংলাভিশন। ইরানে চলমান ইসরায়েলের হামলা ও তাতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির দুই ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলছে ট্রাম্প বিশ্বব্যাপী যুদ্ধের সূচনা নয়, বরং যুদ্ধ বন্ধের পক্ষে কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছেন। আরেক দলের মতে ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাওয়া প্রয়োজন। এরই মধ্যে ইরানের ওপর হামলায় যোগ দিতে ক্রমাগত আমেরিকাকে অনুরোধ জানাচ্ছে ইসরায়েল। এখনো পর্যন্ত তা নাকচ করে আসছে ট্রাম্প প্রশাসন। তবে শেষ পর্যন্ত কি ইরান আগ্রাসনে যোগ দেবে যুক্তরাষ্ট্র? হিজাল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইরানে ইসরায়েলের হামলায় অকুণ্ঠ সমর্থন দেয়া নিয়ে টানটান এক দড়ির ওপর দিয়ে হাঁটার দশায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সমর্থন দেয়া নিয়ে স্পষ্টত দুই ভাগ হয়ে পড়েছে রিপাবলিকান শিবির। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত বন্ধে কাজ করবেন তিনি। শান্তি ও ঐক্য স্থাপনকারী এক মার্কিন প্রেসিডেন্টের আদর্শ রেখে যাবেন। কিন্তু তার ক্ষমতায় বসার ৬ মাসের মধ্যেই ইসরায়েল ইরানে ভয়াবহ হামলা চালালো এবং তাতে জোরালো সমর্থন দিলেন তিনি। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রও ভয়াবহ এই সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েলকে ইরানে হামলায় সমর্থন দেয়া ট্রাম্পের এই অবস্থান তার পূর্ব প্রতিশ্রুতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করছেন অনেক রিপাবলিকান। ডানপন্থী এই রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিরা বলছেন, ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়া আমেরিকা সবার আগে ট্রাম্পের এই নীতির পরিপন্থী। এই প্রচারণা চালিয়েই ট্রাম্প ক্ষমতায় বসেছেন। কূটনীতি বিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলছেন, আমেরিকা ফার্স্ট নীতির পক্ষের রিপাবলিকানরা এখন রীতিমতো প্রতারিত বোধ করছে, কারণ তারা ইসরায়েল হোক বা যে কোনো দেশ অন্যদের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন বা জড়িয়ে পড়ার বিরুদ্ধে। এর আগে এ ধরনের অনন্ত যুদ্ধে জড়িয়ে পড়ার কারণেই বুশের মতো রিপাবলিকান প্রেসিডেন্টরা ব্যর্থ হয়েছেন
এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করে এই অংশ। ট্রাম্পের অতি ঘনিষ্ঠ টাকার কার্লসন মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার পক্ষে কাজ করা প্রভাবশালী এই মিডিয়া ব্যক্তিত্ব ইসরায়েলের ইরানে হামলায় ট্রাম্পের সমর্থন জানানোর জোর বিরোধিতা জানাচ্ছেন। তিনি বলছেন, যুদ্ধের জন্য ক্ষুধার্ত নেতানিয়াহুর সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন বা সহায়তা দেয়া উচিত নয়, এতে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ নেই। কার্লসন বলেন, ইরানের সাথে যুদ্ধ পরবর্তী প্রজন্মে সন্ত্রাসবাদকে উস্কে দিতে পারে। অন্য দেশের এজেন্ডায় অংশগ্রহণের মূল্য হিসেবে হত্যাকাণ্ডের শিকার হতে পারে হাজার হাজার মার্কিনী। ইসরায়েলকে পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন কার্লসন। ট্রাম্পের আর এক কট্টর সমর্থক রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ মার্জরি টেইলর গ্রিনও ইরানে হামলার প্রশ্নে ইসরায়েলের প্রতি বিরূপ। এর আগে ইসরায়েলের কথায় ইরানে হামলা না চালানোর ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেন তিনি। এছাড়া রিপাবলিকান সেনেটর র্যান্ড পল সহ এই শিবিরের আরো অনেক আইন প্রণেতা, রাজনীতিক ও বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিতে নারাজ তারা। বিশ্লেষকরা আরো বলছেন, গাজা যুদ্ধের নৃশংসতার প্রেক্ষাপটে দিন দিন তরুণ রিপাবলিকান সমর্থকদের মধ্যে ইসরায়েলের গ্রহণযোগ্যতা কমছে। তবে রিপাবলিকানদের অন্য অংশ যে কোনো অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে থাকুক এমনটি চাইছে। সার্বিক প্রেক্ষাপটে ট্রাম্পকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখা যাচ্ছে। একবার তিনি ইরানের সাথে সমঝোতা চুক্তির ওপর জোর দিচ্ছেন, তো পর মুহূর্তে ইসরায়েলের হামলার ভূয়সী প্রশংসা করছেন। এরপর আবার বলছেন এই সংঘাত বন্ধ হওয়া উচিত। এ অবস্থায় শেষমেশ চূড়ান্তভাবে তিনি কোন নৌকায় পা দেবেন সেটাই চলমান সংঘাতের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এদিকে ইসরায়েলের চলমান এই ভয়াবহ হামলা মোকাবেলায় স্বল্প, মধ্য বা দীর্ঘ মেয়াদে ইরানের সামনে কি কি পথ খোলা আছে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। চলছে সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে চুলচেরা বিশ্লেষণ। পরমাণু বিষয়ে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা অ্যালেন এয়ার বলছেন, ইসরায়েল যদি এভাবে জোরালো বিমান হামলা চালিয়ে যেতে থাকে তা হবে ইরানের জন্য দুর্দশার। এর বিপরীতে দেশটির হাতে খুব সীমিত বিকল্প আছে। অ্যালেন বলেন, দেশবাসীর কাছে মুখ রক্ষার জন্য হলেও ইসরায়েলের হামলার বিপরীতে ইরান সরকারকে পাল্টা হামলা চালিয়ে যেতে হবে। তবে সম্ভবত তাতেও তারা ইসরায়েলের তেমন একটা ক্ষয়ক্ষতি করে উঠতে পারবে না, যাতে করে নেতানিয়াহু বাধ্য হন হামলা বন্ধ করতে। এ বিশ্লেষকের মতে এ অবস্থায় সংঘাত বন্ধে ইরান কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আন্তর্জাতিক মহলে তাদের খুব বেশি মিত্র নেই। এবাদেও এক্ষেত্রে তারা যদি সফল হয়, ইসরায়েল যখন বলছে তাদের এই হামলা বৈধ, সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক মতামতকে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ অবস্থায় ইরানের জন্য সবচেয়ে কার্যকর হল পরিস্থিতির সাথে ভেসে চলা এবং নিজেদের মুখ রক্ষায় যতটা সম্ভব ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। এরপর ইসরায়েল যখনই চলমান হামলা বন্ধ করবে, দ্রুততার সাথে নিজেদের সামরিক রসদ বাড়ানো এবং নতুন প্রতিরক্ষার কৌশল নিয়ে এগোনো। সম্ভবত পরমাণু অস্ত্র তৈরিও সেই প্রতিরক্ষা কৌশলের অংশ হবে বলে মনে করেন অ্যালেন এয়ার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভারতে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ 7 জন নিহত হয়েছেন। আজ ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যের উত্তরাখণ্ডে এই দুর্ঘটনা ঘটে। কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার সময় আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটি জঙ্গলেই বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে 6 জন যাত্রী ও 1 জন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে 5 জন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু। ওই তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই দুর্ঘটনার খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে যান্ত্রিক ত্রুটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।